গাইস, আজকেই ভিডিওতে ডিসকাস করব আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হেনরির লেখা একটা শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন নিয়ে। স্টোরিটি লেখা হয় 1903-তে এবং 1903-তেই পাবলিশ করা হয়। স্টোরিটির অরিজিনাল টাইটেল কিন্তু জিমি ভ্যালেন্টাইন নয়। স্টোরিটির অরিজিনাল টাইটেল রিট্রিভড রিফরমেশন। ও হেনরির অন্যান্য স্টোরি নিয়ে আগে ডিসকাস করেছি, আজকে ডিসকাস করব জিমি ভ্যালেন্টাইন। খুব সুন্দর একটা শর্ট স্টোরি, শুরু করা যাক। গল্পের হিরো জিমি ভ্যালেন্টাইন জেলখানায় বসে জুতো সেলাই করছিল। একজন গার্ড বা প্রহরী তার কাছে এসে তাকে ওয়ার্ডেন বা কারাধ্যক্ষের অফিসে নিয়ে গেল। তখন ওয়ার্ডেন জিমির হাতে গভর্নরের সাইন করা একটা ক্ষমাপত্র তুলে দিলেন। সেটাকে সে ক্লান্তভাবে নিল। যদিও তার 4 বছরের কারাদণ্ড হয়েছিল, কিন্তু জিমি আশা করেছিল তাকে বড়জোর 3 মাস জেলে কাটাতে হবে, কিন্তু তাকে প্রায় 10 মাসের কাছাকাছি জেলে কাটাতে হলো। জিমির মতো একজন মানুষ, যার জেলের বাইরে এত বন্ধু, তার কেশাগ্রও স্পর্শ করা যায় না। যাই হোক, জিমি জানতে পারল পরদিন সকালে তাকে জেল থেকে ছাড়া হবে। ওয়ার্ডেন তাকে উপদেশ দিয়ে বললেন, তুমি তো মনের দিক থেকে খারাপ নও, সিন্দুক ভাঙা বন্ধ করে সৎভাবে বাঁচো। তখন জিমি অবাক হয়ে বলল, স্যার, আমি তো জীবনে সিন্দুক ভাঙিনি। তখন ওয়ার্ডেন হেসে উঠে একটু মজা করে বললেন, আচ্ছা, তোমার তো কোনো দোষই নেই দেখছি। আচ্ছা, তাহলে তুমি স্প্রিংফিল্ড ঘটনায় কী করে জড়িয়ে গেলে? তোমার মতো নিরপরাধ মানুষগুলোই যে কেন শাস্তি পায়। তখনও জিমি ভালো মানুষের ভান করে বলল, কেন ওয়ার্ডেন, আমি তো জীবনে কোনো দিন স্প্রিংফিল্ডে যাইনি। তখন ওয়ার্ডেন গার্ডকে বললেন, একে ফিরিয়ে নিয়ে যান আর বাইরে যাওয়ার পোশাক পরিয়ে দেবেন। আগামীকাল সকালে 7টার সময় একে আমার অফিসে নিয়ে আসবেন। আর জিমিকে বললেন, ভ্যালেন্টাইন, আমার উপদেশটা ভেবে দেখলে ভালোই হবে। পরের দিন সকালে 7:15 জিমি ওয়ার্ডেনের বাইরের অফিস ঘরে এসে দাঁড়ালো। তার পরনে ছিল একটা বেমানান স্যুট আর রেডিমেড জামা, আর পায়ে শক্ত একজোড়া জুতো, যেগুলো প্রত্যেকটা কয়েদিকে দেওয়া হতো জেল থেকে ছাড়ার সময়। ক্লার্ক তাকে একটা ট্রেনের টিকিট আর $5 একটা বিল দিলেন, যেটা দিয়ে আইন এক্সপেক্ট করে যে সে নিজেকে একজন সুন্দর সমৃদ্ধ নাগরিকে পুনর্বাসিত করবে। ওয়ার্ডেন তাকে একটা সিগারেট দিলেন এবং হ্যান্ডশেক করলেন। ভ্যালেন্টাইন 9762 গভর্নর দ্বারা ক্ষমাপ্রাপ্ত, জেলের খাতায় লেখা হয়ে গেল। জিমি সূর্যকিরণের মধ্যে দিয়ে হেঁটে বেরিয়ে গেল। পাখিদের কুজন, হাওয়ায় গাছেদের মাথা দোলানো আর ফুলেদের সুবাস, এই সব কিছু উপেক্ষা করে সে সোজা একটা রেস্টুরেন্টের দিকে গেল। জিমি সেখানে একটা ব্রয়েলড চিকেন, 1 বোতল হোয়াইট ওয়াইন আর একটা সিগারেট, যেটা ওয়ার্ডেনের দেওয়া সিগারেটের থেকে অনেক ভালো, এগুলো দিয়ে মুক্তির প্রথম মধুর স্বাদ, আনন্দের স্বাদ নিল। তারপর ধীরে ধীরে জিমি ট্রেন ডিপোর দিকে গেল। সেখানে ট্রেনের দরজায় বসে থাকা একজন অন্ধ ব্যক্তির টুপিতে একটা সিকি ছুঁড়ে দিল আর ট্রেনে উঠে পড়ল। 3 ঘন্টা পর সে ট্রেন থেকে নেমে তার বন্ধু মাইক ডোলানের ক্যাফেতে তার সঙ্গে দেখা করলো। তার বন্ধু মাইক দুঃখ প্রকাশ করে বলল, দুঃখিত জিমি, এর থেকে আগে তোমাকে জেল থেকে ছাড়াতে পারলাম না। জিমি তার থেকে চাবিটা নিয়ে সোজা উপরে উঠে গেল। ঘরটা ছেড়ে যাওয়ার সময় যেমন ছিল ঠিক তেমনই আছে। মেঝের ওপর পড়েছিল প্রখ্যাত ডিটেকটিভ বা গোয়েন্দা বেন প্রাইজের কলার থেকে ছিঁড়ে যাওয়া একটা বোতাম। জিমিকে অ্যারেস্ট করতে গিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তির সময় এটা পড়ে গিয়েছিল। যাই হোক, এখন জিমি দেয়াল থেকে টেনে বার করে আনলো একটা স্যুটকেস। এর ভেতরে ছিল তার পেশায় ব্যবহৃত যন্ত্রপাতি। সেখানে ছিল ড্রিল, পাঞ্চ, ব্রেস, ক্লাম্পস, এই ধরনের সব যন্ত্রপাতি। এদের কয়েকটা সে নিজেই নিপুণভাবে বানিয়েছিল। এই যন্ত্রগুলোর ওপর জিমি কিন্তু খুব গর্ব করত। জিমি ভ্যালেন্টাইন হাতে স্যুটকেসটা নিয়ে নিচের তলায় নামলো। মাইক ডোলান তাকে জিজ্ঞাসা করলো, কি করবে, কিছু প্ল্যান করলে? জিমি বলল, আমি তো নিউ ইয়র্কের অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্র্যাজেল টুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছি। তখন মাইক এতটাই আনন্দিত হলো যে জিমিকে সেখানে দুধ পান করতে হলো, কারণ জিমি কখনো হার্ড ড্রিঙ্কস বা উচ্চ অ্যালকোহলযুক্ত পানীয় টাচ করেনি। জিমি জেল থেকে রিলিজ হওয়ার 1 সপ্তাহ পর রিচমন্ডে একটা চুরির ঘটনা ঘটে গেল। তার 2 সপ্তাহ পর লোগান স্পটের একটা সিন্দুক থেকে $1500, তারপর জেফারসন সিটির একটা ব্যাংকের সিন্দুক থেকে $5000 চুরি গেল। ক্ষতিটা এতটাই বড় ছিল যে এবার বেন প্রাইসের মতো বড় গোয়েন্দার ওপর তদন্তের দায়িত্ব দেওয়া হলো। বেন প্রাইস চুরির পদ্ধতিগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য মিল খুঁজে পেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এত নিখুঁত কাজ জিমি ভ্যালেন্টাইন ছাড়া আর কারো হতে পারে না। যে সমস্ত লোকেদের ব্যাংকের সিন্দুকে টাকা ছিল, তারা একটু স্বস্তি পেল এটা জেনে যে বেন প্রাইস এই তদন্তের দায়িত্ব নিয়েছে। যাই হোক, একদিন বিকেলবেলা জিমি তার স্যুটকেসটাকে নিয়ে একটা ছোট শহর এলমোরে এলো।
ইয়াং, স্মার্ট, হ্যান্ডসাম জিমি একটা হোটেলের দিকে চলল। এক যুবতী রাস্তা পার হলো। জিমির পাশ দিয়ে গিয়ে মেয়েটি দরজা ঠেলে ভেতরে ঢুকলো, আর দরজার ওপর লেখা ছিল এলমোর ব্যাংক। জিমি মেয়েটির চোখের দিকে দেখলো, আর সে সম্পূর্ণ একজন অন্য মানুষ হয়ে গেল। অ্যাকচুয়ালি জিমি মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। মেয়েটি তার দৃষ্টি নামালো এবং হালকা লজ্জা পেল। জিমির মতো স্টাইল আর লুক এলমোরে দুর্লভ। ব্যাংকের কাছে ঘুরতে থাকা একটা ছেলের থেকে জিমি এই এলমোর শহর সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে লাগলো। ইতিমধ্যে ওই মেয়েটি বাইরে এলো, আর জিমির দিকে দেখলই না সে। মেয়েটিতে সে তার পথে চলে গেল। ওই ছেলেটির থেকে জিমি কৌশলে জেনে নিল যে ওই মেয়েটির নাম অ্যানাবেল অ্যাডামস, এলমোর ব্যাংকের মালিকের মেয়ে। জিমি একটা হোটেলে গেল আর র্যাল্ফ ডি স্পেন্সার নামে নিজের নাম রেজিস্টার করলো এবং একটা রুম ভাড়া নিল। জিমি হোটেলের ক্লার্ককে বলল যে সে বিজনেসের জন্য একটা জায়গা খুঁজতে এসেছে। এখন শহরে জুতোর বিজনেস কেমন চলছে, সে জুতোর বিজনেসে নামার কথা ভাবছে। কোনো সুযোগ আছে? হোটেলের ক্লার্ক জিমির পোশাক আশাক ও আদব কায়দায় মুগ্ধ হলো। জিমিকে দেখে ক্লার্ক নিজের খামতিগুলো বুঝতে পারছে। ক্লার্ক থেকে জানালো যে এলমোর শহরে ওই সাধারণ জিনিসের দোকানগুলোতে জুতো রাখে। শহরে কোনো এক্সক্লুসিভ জুতোর দোকান নেই, তাই জুতোর বিজনেস এখানে দারুণ চলবে। জিমি ভাবল যে সে কদিন শহরে থেকে গিয়ে এখানকার হালচালটা বুঝে নেবে। যাই হোক, জিমি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে একজন সৎ মানুষ হলো, আর সে সেই শহরেই থেকে গেল আর জুতোর ব্যবসা করে প্রচুর উন্নতি করলো। সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত হলো, আর অনেক বন্ধুবান্ধবও হলো। আর জিমির মনের ইচ্ছাও পূর্ণ হলো। মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার সাক্ষাৎ হলো। আর বছরের শেষে ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়ালো যে জিমি আর অ্যানাবেল সপ্তাহ দুয়েকের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে ঠিক হলো। মিস অ্যানাবেলের বাবা, এলমোর ব্যাংকের মালিক মিস্টার অ্যাডামসও তাদের বিয়েতে মত দিলেন। অ্যাডামস ফ্যামিলিতে জিমি এমনভাবে থাকতো যেন মনে হতো জিমি তাদের পরিবারেরই একজন হয়ে গেছে। একদিন জিমি তার ঘরে বসে তার এক পুরনো বন্ধুকে চিঠি লিখল। জিমি লিখল, আগামী বুধবার রাত 9টার সময় লিটল রকে আমার সঙ্গে দেখা করবে। আমি আমার সব পুরনো ব্যবসার যন্ত্রপাতিগুলো তোমাকে উপহার হিসেবে দিয়ে দেবো। আমি পুরনো ব্যবসা বছরখানেক হলো ছেড়ে দিয়েছি। আমি এখানে একটা চমৎকার ব্যবসা শুরু করেছি, সৎভাবে জীবনযাপন করছি এবং পৃথিবীর সবথেকে চমৎকার মেয়েকে বিবাহ করতে চলেছি। কোটি টাকা দিলেও আমি পরের এক কানাকড়িও স্পর্শ করব না। এই সব লিখল। যাই হোক, এরপর বেন প্রাইস কিন্তু চুপিসারে সেই এলমোর শহরে এলেন এবং তিনি জিমির গতিবিধির দিকে নজর দিতে লাগলেন। তিনি জানতে পেরেছেন যে জিমি এখানে র্যাল্ফ ডি স্পেন্সার নাম নিয়ে জুতোর দোকান খুলেছে আর ব্যাংকারের মেয়েকে বিবাহ করতে চলেছে। পরদিন সকালে অ্যাডামসের বাড়িতে জিমি ব্রেকফাস্ট সারল। ওয়েডিং স্যুট অর্ডার দেওয়ার জন্য আর অ্যানাবেলের জন্য গিফট কিনতে জিমি শহরের বাইরে যাবে। এলমোরে আসার পর সে এই প্রথম শহরের বাইরে যাবে। জিমির সঙ্গে মিস্টার অ্যাডামস, মিস অ্যানাবেল এবং অ্যানাবেলের এক ম্যারিড সিস্টার এবং তার দুই ছোট ছোট মেয়ে, মেয়ে এবং আগাথা সবাই মিলে বেরোলো। জিমি প্রথমে হোটেল থেকে তার সুটকেসটা নিল, তারপর সবাই মিলে এলমোর ব্যাংকে গেল। জিমি মিস্টার অ্যাডামসের হবু জামাই বলে কথা, তাই সবাই তাকে ব্যাংকে ওয়েলকাম জানালো। জিমি সুটকেসটা নামিয়ে রাখার পর মিস অ্যানাবেল অ্যাডামস সেটা তুলে নিয়ে বলল, বাবা র্যালফ, কি ভারী এটা, মনে হচ্ছে যেন সোনার ইট বোঝাই করা আছে। জিমি বলল, আরে না না, অনেকগুলো নিকেল পাতে মোড়া শু হর্ন আছে ওর ভেতর, যেগুলো ফেরত দিতে যাচ্ছি। ভাবলাম সঙ্গে করে নিয়ে গেলে বহনের খরচটা বাঁচাতে পারবো। আমি আজকাল খুবই হিসাব করে চলছি। এইভাবে জিমি অবস্থাটা সামাল দিল। মিস্টার অ্যাডামস ব্যাংকে একটা অভিনব সেফ মানে সিন্দুক এবং একটা ভল্ট বসিয়েছিলেন। এইটা নিয়ে মিস্টার অ্যাডামস খুবই প্রাউড ফিল করছিলেন, গর্বিত ছিলেন। তিনি জিমি সহ পরিবারের সবাইকে সেটা দেখাতে চাইলেন। জিমিকে মিস্টার অ্যাডামস এটা কী করে কাজ করে সেইটা এক্সপ্লেন করতে লাগলেন। ভল্টার একটা দরজা আছে, এতে একটা টাইম লক আছে। দরজাটা ঘড়ির দ্বারা কন্ট্রোল হতো, মানে ঘড়িতে যে টাইমটা সেট করে দেওয়া হবে ঠিক সেই টাইমেই দরজাটা খুলবে। কিন্তু এই সবের মধ্যে বেন প্রাইস সেই ব্যাংকে এসে হাজির হলো। হঠাৎ করে এক মহিলার আর্তনাদ শোনা গেল। খেলার ছলে মেয়ে আগাতাকে ভোল্টের মধ্যে বন্ধ করে দিয়ে কম্বিনেশন নবটাকে ঘুরিয়ে দিয়েছে। মিস্টার অ্যাডামসও চিৎকার করে উঠে দরজায় একটা হ্যাঁচকা টান দিলেন, কিন্তু বললেন যেহেতু ঘড়িটায় দম দেওয়া হয়নি আর কম্বিনেশনটাও সেট করা হয়নি, তাই এই দরজা খোলা যাবে না। ভিতর থেকে আতঙ্কগ্রস্ত বাচ্চাটার আওয়াজ আসছিল। মিস্টার অ্যাডামস জিমিকে বললেন, স্পেন্সার, কি করব আমরা? ভিতরে তো বাচ্চারা বেশিক্ষণ থাকতে পারবে না, ভিতরে পর্যাপ্ত বাতাস নেই। আঘাতের মা কাঁদতে কাঁদতে ভল্টের দরজায় হাত দিয়ে আঘাত করতে লাগলো, কিন্তু তাতে কিছুই লাভ হলো না। মিস অ্যানাবেল তখন জিমির দিকে তাকিয়ে বলল, র্যালফ, তুমি কিছু করতে পারবে না? একবার চেষ্টা করে দেখো না। জিমির ওপর তার যথেষ্ট ভরসা, সে জানে জিমি কিছু না কিছু করবে।
জিমি তখন তার উজ্জ্বল ভবিষ্যতের কথা না ভেবে বাচ্চাটাকে বাঁচাতে চাইল। জিমি মৃদু হাসল আর মিস অ্যানাবেলের থেকে গোলাপটা চাইল, যেটা অ্যানাবেল তার ড্রেসে পিন করে রেখেছিল। অ্যানাবেল তো কিছু বুঝতেই পারছিল না। জিমি তার কোটটা খুলল আর জামার হাতাগুলো কনুই পর্যন্ত গুটিয়ে নিল। তখন সে আর র্যাল্ফ ডিসপেন্সার নেই, তখন তার মধ্যে আবার সেই আগের জিমি ভ্যালেন্টাইন জেগে উঠল। সবাই দরজা থেকে সরে যাও, জিমি আদেশ দিল। তারপর সে তার সুটকেসটা টেবিলের ওপর রেখে সেটা খুলল। তখন সে ভুলে গেছে যে সবাই সেখানে উপস্থিত আছে আর তাকে দেখছে। সুটকেসটা থেকে সে তার যন্ত্রপাতিগুলো বের করে টেবিলের ওপর সাজিয়ে ফেলল আর আপন মনে শীষ দিতে দিতে কাজ করতে লাগলো, যেমনটা সে আগে করত। উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়ে সাইলেন্টলি তার দিকে চেয়েছিল। 10 মিনিটের মধ্যে জিমি ভল্টার দরজাটা খুলে ফেলল। সে জীবনেই প্রথমবার কোনো সেফ এত তাড়াতাড়ি খুলল। আগাথা নিরাপদ অবস্থাতেই তার মায়ের কোলে ফিরে এলো। জিমির তো আসল পরিচয় প্রকাশ পেয়েই গেছে। জিমি তখন তার কোটটা পরে নিয়ে তাড়াতাড়ি ব্যাংকের দরজার কাছে হেঁটে যেই এলো, সে র্যালফ নামে একটা ডাক শুনতে পেল। দরজা আটকে দাঁড়িয়েছিলেন বেন প্রাইস। জিমি অদ্ভুত হাসি হেসে বলল, ও বেন, তাহলে অবশেষে চলেই এলে। ঠিক আছে, লেটস গো। এখন তো আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। তখনই বেন প্রাইস অদ্ভুত আচরণ করলেন। বেন প্রাইস তাকে বললেন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার। আমি আপনাকে চিনি বলে মনে হচ্ছে না। আপনার গাড়ি আপনার জন্য বাইরে ওয়েট করছে। এই বলে বেন প্রাইস সেখান থেকে দ্রুত চলে গেলেন। তো গাইস, এই ছিল আজকের আলোচনা।